চৌধুরী মশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বিয়ের আগেও এসব নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু তখন পদ্ম পুরনো কথা না তুলে আমরা এখন যে সমস্যায় আছি সেটা সমাধান করার চেষ্টা করো দয়া করে। মা মা আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। আচ্ছা, আমরা সবাই মিলে কোথাও একটু বাইরে গেলে হয় না মা? দেখুন, হতেও তো পারে বাইরে গেলে মথুর আর জগদম্বার সম্পর্কটা সহজ হবে, হতেও তো পারে মা। কথাটা আপনি মন্দ বলেননি আটামশাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। পালানোর প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাব। শুধু বাতিটা দিতে এসেছিল। আপনি একসময় করতেন কম আলোয় পড়তে নেই, তাতে চোখ খারাপ হয়। আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমার একখানা সম্পর্কই থাকবে। আপনি ভূপালের বাবা আর আমি ওর মা, তার চেয়ে বেশি কিছু নয়। সে কথা আমি বলিনি, কিন্তু আপনি সকলের সামনে কেন এমন অস্বস্তি করছেন? বুঝতে পারছেন না এতে সকলের কত চিনতে হচ্ছে? আর আমি তো আপনাকে বিরক্ত করছি না, স্ত্রীর দাবিও করছি না, তাহলে আপনি কেন এমন দ্বারা করছেন? এতে যে সমস্যা আরো বাড়বে তা বুঝতে না পারার মতো অবুঝ আপনি নন। কল্যাণী আশু জগদম্বা, আমি অনেক চিন্তা করিয়া দেখিলাম যে আমাদের একই গৃহে বাস করা সম্ভব নহে, জানবাজারেও নহে, বিথাড়িতেও নহে। কারণ পরিবারবর্গ আশা করিবেনি যে আমি সব অতীত বিস্মৃত হইয়া নতুন সংসার মানিয়া লইব, কিন্তু আমার দ্বারা তা কখনোই সম্ভবপর হইবে না। আর আমি মিথ্যের মোড়কে নিজেকে আড়াল করে রাখতেও পারি না। আমার অভিনয় সকলের চোখে ধরা পড়িয়াই যাইবে। তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে, অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইবে। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহার সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষাই দিবে তাহাতে আমার কোনো সন্দেহই নাই। তুমি জানবাজার গৃহেই ভূপালকে লইয়া থাকো, আমি চলিলাম।
শুনছেন শুনছেন? আপনি দেখুন না মতুর কোথায়, তাকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। শুনছেন? দিদি, ওমা, তুই এত রেতে? আমি তোমায় সব করেছি, একবার বড় ঠাকুরকে ডাকো না গো। কেন, কি হয়েছে? উনি ঘরে নেই, আমার মন বলছে উনি নিখাত কোথাও একটা গেছেন। আমার বড্ড ভয় করছে দিদি, উনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন না তো? কি কি করছিস কি তুই? আমি এইদিকে মতুরকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখলাম। আর ছোট বৌমা, কি হয়েছে সব আমাকে খুলে বলো। এখান থেকে ভালো করে গুছিয়ে নিলে নিজের কারবারটা আবার শুরু করতে পারবি। বৌঠানকে সাহায্য করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। বড় ব্যবসায়ীরা নাকি সব মাল এখন জমিয়ে রাখছে, পরে বেশি দামে বিকবে বলে। তুই এই সুযোগে একটু এদিক ওদিক করে কিছু গুছিয়ে নে না, তাহলে তো তোর লোকসানটা কিছুটা মেটে। তাই আমি আজ রাতেই কাউকে কিছু না জানাইয়া চলিয়া যাইতেছি। চেষ্টা করিব পশ্চিমে যাইতে। অন্য সংস্থানেরও তো একটা ব্যবস্থা করিতে হইত। ভূপাল বোধ করি তোমার হইতে স্নেহময়ী জননী পাইত না, তাহার সৌভাগ্য যে তোমাকে পাইয়াছে। তুমি যে তাহাকে সুশিক্ষায় দিবে তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তুমি জানবাজার গৃহে ভূপালকে লইয়া থাকো, আমি চলিলাম। এই চটকু কি কি লেখা আছে এই পত্তরে? কি রে, কিছু করছিস না কেন? তিনি বরাবরের মতো দূর দেশে চলে গেছেন মা, পশ্চিমের দিকে। কি করছিস কি তুই? মতো চলে গেছে? না না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ভুল করছো, আমি দাদার কোনো ক্ষতি করতে আসিনি। কারবারে যোগ দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল যেন কোথাও আড়তে গন্ডগোল হচ্ছে। মনে হচ্ছিল সর্ষের মধ্যে ভূত, তাই একটা ফাঁদ পেতেছিলাম। নিশ্চিত ছিলাম না বলে কাউকে জানাইনি, দাদাকেও না। শুধু যাদের উপর সন্দেহ ছিল তাদের বলেছিলাম আড়ত থেকে নুন আর চালের বস্তা বের করে পরে চড়া দামে বিকবো। তারা ভাগ পাবে। জানতে চেয়েছিলাম কারা কারা এগিয়ে আসে। দেখলে তো কতজন এগিয়ে এসেছিল। দাদা তুমি ঠিক সময় এসেছো। বহুকাল তো নিজে তদারকি করতে আসো না, দেখলে তো তোমার সৎ কর্মচারীদের কি হাল। আপনি তো জানেন আমি মিথ্যের আশ্রয় নিতে পারি না। আমি বাড়ি ছেড়ে পশ্চিমের দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু চলে যাওয়া বোধহয় আমার কপালে নেই।
এখানে এসে বুঝলুম সত্যিই শস্যের মধ্যে ভূত আছে। আর আমি না থাকলে সেই ভূতের সংখ্যা বাড়তেই থাকবে। তাই বাবামশাই, আমি বলছিলাম আমি যেমন আগে আপনার সব কারবার দেখতুম তেমনই দেখব। অবশ্য যদি আপনি অনুমতি দেন তাহলেই। এতে অনুমতির কি আছে বাবা? আমি নিজেই তো চাই তুমি আমার কারবার সামাল দাও, কিন্তু অভয় যতক্ষণ আছে ততক্ষণ। বাবামশাই আবার খুড়োমশাইকে এর মধ্যে জড়াবেন কেন? ওনার নিজস্ব ব্যবসা রয়েছে, উনি নিজের ব্যবসাপাতি ছেড়ে কতদিন আর এই আড়তে চোর ধরবেন? সেটা তো আর রোজ রোজ সম্ভব নয়। কিছু ভুল বললাম খুড়োমশাই? ভাই অভয়, আজ তুমি ফাঁদ পেতেছিলে বলেই আমি মধুরকে ফিরে পেয়েছি। যাকে সবাই ফিরে চল। আর সর্দার, ছোট কর্তা, এই বস্তাগুলো আড়তের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করো। আর একটা কথা, এই কাজের সঙ্গে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে আলাদা কর। তাদের কাউকে আড়তে রাখার প্রয়োজন নেই। জি আগে ছোট কর্তা। চলুন মথুরবাবু, বড় মা নিশ্চয়ই এতক্ষণে আপনাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তিনি বরাবরের মতো দূর দেশে চলে গেছেন মা, পশ্চিমের দিকে। দিদি, এমন করে ভেঙে পড়ুনি। আমার মন বলছে তুমি আর বড়ঠাকুর নিঃশতভাবে মানুষের জন্য যা করো তা তোমাদের বিফলে যাবে না দিদি। এমন করে ভেঙে পড়ুনি, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একটু শান্ত হও। ওঠো এখান থেকে, ওঠো দিদি। মা, মা তুমি কেন এভাবে কাঁদছো? তুমি কি ভেবেছিলে আমাদের বিয়ে দিলে সব সমস্যা এত সহজে মিটে যাবে? তুমি আমার দিকে দেখো মা, আমি ভালো আছি, খুব ভালো আছি আমি, তুমি বিশ্বাস করো। আর তিনি যদি দূরে গিয়ে শান্তি পান তো যাক নে মা, কি ক্ষতি তাতে? তুমি শুধু শান্ত হও মা, শান্ত হও তুমি। ছোট কুকি, শিগগির নিতে চাও। বাবা মশাই আর খুড়ো মশাই মথুরবাবুকে নিয়ে ফিরে এসেছে। আমার সাথে ডাকছে, আয়। কি কইছিস কি তুই? মথুর ফিরেছে? সে সত্যি ফিরেছে? রঘুবীর, তোমার অপার করুণাটা, অপার করুণা। চটকুকি, চল চটকুকি, শিগগির চল। তোমরা যাও মা, আমি ঘরেই আছি। ভূপাল সেখানে একা রয়েছে, সে যদি বেশিক্ষণ আমায় না দেখে তাহলে কেঁদে কেটে একসা করবে। কি ভাই, আমি খুব চিন্তায় পড়েছিলাম। দাদা তোমরা কথা বলো, আমি ঘরে গেলুম। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আমি একটু শুইনি। হ্যাঁ যাও। মাধব, এদিকে শুনে যাও।
মতুর ওই পত্তর নেকার অর্থ কি? আমি ভয় ভয় মরছিল। আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমাকে শাসন করতে বাধ্য হব মতুর। সবকিছু একটা সীমে থাকে। কোন আক্কেলে তুমি পশ্চিমে যাওয়ার কথা ভাবলে কদিকে? কোন আক্কেলে? হ্যাঁ, তোমার সংসার আছে, সন্তান আছে, কাউকে কিছু করার প্রয়োজন বোধ করলে না তুমি? যেতে আর পারলুম কই মা, সে তো ফিরেই এলো। রানী, তুমি শুধু শুধু রাগ করছো। মথুর যখন ফিরে এসেছে তখন আর রাগ দেখিয়ে কি লাভ বলো তো? আর আমাদের বেটা শুধু ফিরে আসেনি, নিজে থেকেই কারবারের দায়িত্ব নিতে চেয়েছে। সত্যি আমি অভয়ের কাছে কৃতজ্ঞ। ঠাকুর কাছে? কিন্তু কেন? হ্যাঁ রানী, এ তো কদিন আগে ও কারবারে যোগ দিয়ে ও দেখতে পেয়েছে কারবারের মধ্যে নানা ফাঁক ফোকর আছে। আর এটাও তো সত্যি, মথুরের উপর আমি কারবারের ভার দিয়ে একেবারে নিশ্চিন্ত ছিলাম। কিন্তু মথুর কারবার দেখাশোনা বন্ধ করার পর আমি নিজেও তো সে দায়িত্ব কাঁধে নেইনি, তাই সম্পূর্ণ ভার ছিল কর্মচারীদের উপর। আর সেই সুযোগে ওরা সব চুরিচামারি করছিল। ঠাকুর চোর ধরেছে? না, ঠিক ধরতে পারেনি, তবে ধরবে বলে ফাঁদ পেতেছিল। একটা বস্তাও কেউ নিয়ে যেতে পারেনি। তবে হ্যাঁ, লোকগুলো পালিয়েছে। আর সেই ফাঁদকে মথুর সত্যি মনে করে আমাদের আড়তকে বাঁচাতে গিয়েছিল। জানি যা হয় মঙ্গলের জন্যই হয়। আমাদের বেটা ফিরে এসেছে, সে আর কোথাও যাবে না। তবে আরতে গেছিল? কি আশ্চর্য, এত বড় একখানা ফাঁদ পাতলো কিন্তু আমাদের কাউকে জানালো না। ভারী অদ্ভুত না? অদ্ভুত কেন বলছো? দেখো, অভয় ভয় পেয়েছিল, ভেবেছিল যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে ওর উদ্দেশ্য সফল হবে না, কারণ দেয়ালেও তো কান আছে। আর তুমি তো বলো, তোমার রঘুবীর তোমার প্রার্থনা এইভাবেই স্বীকার করেন। হয়তো অভয়ের এই কাণ্ডের মধ্য দিয়ে তোমার রঘুবীর তোমার প্রার্থনা স্বীকার করেছেন। মেজুকু, কি তুমি বাড়ির সকলকে গিয়ে বলো মথুর ফিরে এসেছে। যাও। বাবা মথুর, যাও, তুমিও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। রানী, চলো আমরা ঘরে যাই। কি করতে চাইছিলেন বাবা মশাই? আমি খুব ভালো করেই জানি আপনি কোন রকম ফাঁদ পাততে যাননি। স্পষ্ট করে বলুন তো, আপনার আড়তে যাওয়ার পেছনে কি উদ্দেশ্য ছিল? স্পর্ধা কিন্তু সীমা ছাড়াচ্ছে। বড় হয়ে গেছে বলে ভেবো না যে বাবা তোমাকে শাসন করতে পারবে না। বাপের মুখের উপর বড় বড় কথা বলতে শিখেছো না? এত সাহস তুমি পেলে কোত্থেকে? এসব আমি একদম বরদাস্ত করবো না। জুতো মেরে তোমাকে সোজা করে দেবো, কুলাঙ্গার কোথাকার। বাপের কাছে কৈফিয়ত চাইছো? আর এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এদিকে ছেলেকে শাসন করতে পারোনি? তোমার জন্যই আজও বাপের মুখের উপর কথা বলছে, বাপকে অশ্রদ্ধা করার সাহস দেখাচ্ছে। চুপ করে আছো কেন? আমি যে দাদার আড়ত লুট করতে যাচ্ছিলাম, এই ধারণাটা মাধবের মাথায় কে দিল শুনি? বলো বাবামশাই, বাবামশাই, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি মায়ের দিকে এভাবে এগোবেন না। মায়ের কোনো অসম্মান আমি কিন্তু সহ্য করব না। মা চিরকাল সৎ পথে থেকেছেন এবং আমাকেও সেই শিক্ষাই দিয়েছেন। আচ্ছা মা, তুমি চোটকুকিকে কেন ডাকলে না বলো তো? সংসার যখন হয়েছে তাকেও তো এবার এই স্ত্রীর কাজকর্ম শিখতে হবে নাকি? তাছাড়া এখন তো মথুর বাবু ফিরে এসেছেন, নিশ্চয়ই এবার তিনি তার বউ আর বেটাকে নিয়ে বেতারিতে ফিরে যাবে।
তো এখন থেকে যদি এই কাজকর্মগুলো শিখে না রাখে, চটকুকে তো শ্বশুর ঘরে গিয়ে 4টে কথা শুনতে হবে। এখন তো সে এখানে আছে, আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেব। এত তারা কিসে? পদ্ম, তুই বরং এসে যা, আমার 3 জামাই আজকে কাবে, আমি একটু বাদে আসছি। হ্যাঁ, তোমার আশকারা পেয়ে পেয়ে না চটকুকে একদিন মাথায় উঠবে, তুমি দেখো। যাচ্ছি। মা, কি হচ্ছে? তোমার সঙ্গে একখান কথা ছিল। আমার হাতে এক থেকে সময় নেই এখন, তুই না হয় পরে কথা কোশকন। হ্যাঁ, মুক্ত দিদি, বাতাসি দিদি, সরজ নিজের এমন হাল করেছিস কেন? কি হয়েছে? কি আর হবে দিদি, আসলে আজ ঘুম থেকে না উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মাথাখানা ভালো করে আঁচড়ানো হয়নি। তুমি যাও, আমি পেন্নাম করে আসছি। অমিত কুকি, আজকে একটু দুধ দিতে করেছিলাম বেশি করে, দেখ তো সে দুধ এসেছে কিনা, তাড়াতাড়ি দেখ। যা। যাচ্ছি। কেমন কাণ্ড ঘটছে বলুন তো? আমি অন্য সত্রের চাল ডাল কেনার জন্য হাটে গিয়েছিলাম। আপনি তো জানেন দুর্ভিক্ষের প্রকোপ ক্রমশ বাড়ছে। দোকানদার বলছে আড়ত থেকে চাল ডাল নাকি কিছুই পাঠানো হচ্ছে না দোকানে। এই যে এরা আমার ছাত্র, এরাও বিভিন্ন জায়গায় যাচ্ছে অন্ন বিতরণ করার জন্য, এদেরও একই কথা, আড়ত থেকে যোগানের অভাবে নাকি দোকানে চাল ডাল কিছুই নেই। এমন ভাবে চললে আমরা নিজেদের কাজ কিভাবে করব বলুন তো? দাম দিও যদি চাল না পাওয়া যায়, তাহলে নিরন্ন মানুষগুলো খাবে কি? শুনলাম এই এলাকায় সব থেকে বড় আড়ত নাকি আপনাদের। আর সেখান থেকে চাল ডাল পাঠানো বন্ধ করা হয়েছে। শুনলাম এই এলাকায় সব থেকে বড় আড়ত নাকি আপনাদের, আর সেখান থেকে চাল ডাল পাঠানো বন্ধ করা হয়েছে। এসব কি কইছো কি ঈশ্বর? চাল ডাল পাঠানো বন্ধ হবে কেন হাটে? আমাদেরও তো কিছু অন্য সত্তর আছে। শুনছেন ঈশ্বর কি কয়েছে? হ্যাঁ, আমি সব শুনেছি। বাবা ঈশ্বর, তুমি তোমার অন্নের সত্রে রান্নার আয়োজন করো, আর যা যা প্রয়োজন সব আমি পাঠিয়ে দিচ্ছি। বাবু মশাই, এ বাড়িতে আমার নিত্য যাতায়াত, আপনাদের সাথে আমার যোগাযোগ ভালো, তাই আমি যা চাইবো তাই হয়তো আমি পাবো, কিন্তু অন্যরা তো তা পাবে না। বাবু মশাই, আপনি কারবারি মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু অসৎ দোকানিরা আড়তের থেকে পাঠানো মাল পরে বেশি দামে বিক্রি করবে বলে এখন বিক্রি না করে জমিয়ে রেখেছে। প্রকৃতির রোষের সাথে সাথে এরাও কৃত্রিমভাবে খাদ্যাভাব তৈরি করছে। আর এই অসাধু কাজের মধ্যে কিছু আড়তদারও যুক্ত আছে। আর এই সব কিছুর মাঝে শেষ হয়ে যাচ্ছে শুধু সাধারণ মানুষ। কিছু মানুষের নীচতার জন্য সাধারণ মানুষের এমন হয়রানি কি বন্ধ করা যায় না বাবু মশাই? আমি শুধু এই কথাগুলোই পিসিমাকে বলতে এসেছিলাম। অন্য সত্রের জন্য চাল ডাল আমি ঠিক জোগাড় করে নিতে পারবো। আসি। বাবা ঈশ্বর, কিছু মুখে না দিয়ে চলে যাবে? সে না হয় অন্যদিন হবে পিসিমা। আপনি মা অন্নপূর্ণার রূপ। এ সময় আমার নয়, আপনার সব সন্তানদের মুখে খাবার তুলে দেবার ব্যবস্থা করুন।
বাবা মতুন। আপনি চিন্তা করবেন না মা, আমি ব্যবস্থা করছি। এই অসৎ কাজের শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে। আগে খুঁজে বের করতে হবে আড়তের কারা কারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত। ভাই মাধব, তুমি যাবে আমার সাথে? বেশ, আমি এবার নিশ্চিন্ত হলাম। তোমরা যাও, এবার নিজেরা সবকিছু বুঝে নাও দেখি। যাক, মনে হচ্ছে উনি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। এই যে কি দেখছিস? হ্যাঁ, নিজের স্বামীকে দেখছিস তো? দেখে নে, দেখে নে, পরাণ ভরে দেখে নে কে বাধা দিচ্ছে। ভোপাল শুধু তোমার একার ছেলে নয়, আমাদেরও কেউ হয়। দুধের বাটিখানা আমাকে দে, আমি ওকে ঠিক খাইয়ে দেবো। তুই এক কাজ কর, তুই ওনার কাছে যা, কি দেখ ওনার কিছু নাক বেরিয়ে যা। তুমি আবার রসিকতা শুরু করলে তো মেজদিদি। আমি এখন কোথাও যেতে পারবো না, আমি তো শুধু নিচে দেখছিলুম কি হচ্ছে। মেজদিদি কথা অমান্য করছিস তুই? আমার কথা শোনার প্রয়োজন মনে করছিস না তো? এমন কান মুলে দেবো না, ছোটকু কি বুঝবি তখন তুই? যেটা বলছি কর, যা ওনার কাছে যা, দেখ ওনার কিছু নাকবে কিনা। যা বলছি, যা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।